হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি আজকে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আরও একটা চ্যাপ্টার রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করানোর জন্য। তো আজকে আমরা দেখব এস ব্লক মৌল সমূহ। তো চলো শুরু করা যাক। দেখো, তার আগে কিছু কথাও আমি বলবো। সেটা হচ্ছে এই এস ব্লক মৌল সমূহতে আমরা পর্যায় সারণী পড়েছি। আমরা জানি যে পর্যায় সারণীতে আমরা 4টি ব্লকে বিভক্ত করে আমরা এস পি ডি এফ এই সমস্ত ব্লক এলিমেন্টসগুলো যাদেরকে পাচ্ছি তাদেরকে আলাদা আলাদা স্টাডি করা হবে, যেটা শুরু করছি আমরা এস ব্লক দিয়ে। ঠিক, এস ব্লকের মধ্যে কোন দুটো শ্রেণী পড়ছে? এস ব্লকের মধ্যে যে দুটি শ্রেণী রয়েছে সেটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1-এ রয়েছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস, গ্রুপ 2-তে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। তোমরা কি ভাবছো, আরে ম্যাম টপিক কি কভার করবেন সেটা বলতে গিয়ে তো আপনি একদম টপিকটাই শুরু করে দিলেন। না না, অ্যাকচুয়ালি এই ব্লক কেমিস্ট্রিতে এসে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের যেটা সমস্যা হয় যে কতটা পড়বো, কত রিয়াকশান, কি করে মনে রাখবো, কি করে প্রশ্ন পারবো। তো সেই জন্য আমি কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে, প্রথমত এই জায়গাগুলো না খুব ভালো করে রিড করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, কনসেপ্টের জায়গা বুঝে নিতে হবে, কিন্তু তারপরে যে ট্রেন্ডগুলো রয়েছে আর ট্রেন্ডের ছাড়াও বিভিন্ন অন্য রকমের কিছু টপিক রয়েছে, যেরকম এই সমস্ত মৌল যে সমস্ত যৌগ গঠন করছে সেই সমস্ত যৌগ সম্পর্কিত কিছু তথ্য, সেগুলো থেকেও তো প্রশ্ন আসে। যেরকম তোমাদের রয়েছে ধরো গ্রুপ 1-এর ক্ষেত্রে NaOH, তারপর তোমার বেকিং সোডা, তারপর তোমার রয়েছে কি বলে ওয়াশিং সোডা। তো এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর জন্য তো তাদের সেই রিয়াকশানগুলো পড়তে হবে, তাদের প্রস্তুতি, তাদের কিছু রিয়াকশান, কিছু স্পেসিফিক কিছু পয়েন্ট রয়েছে যে জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। সুতরাং পড়তে হবে এই জায়গাটায়, ইনফরমেশান বেশ কিছু জানতে হবে, এবং সেটা না পড়লে তো জানা সম্ভব নয়। আর গ্রুপ 2-তেও সেরকমভাবেই রয়েছে, কলিচুন রয়েছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, প্লাস্টার অফ প্যারিস রয়েছে। এই হচ্ছে ব্যাপার। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই অভিযান 2.0 যে ব্যাচটা তোমরা এখন এই মুহূর্তে দেখছো, সেই অভিযানেরই যে আগের ব্যাচটা পিডব্লিউ বাংলা এই চ্যানেলে তোমরা প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে, যেখানে ডিটেলসে এই দুটো গ্রুপকে আলাদা আলাদা করে আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, গ্রুপ 1 গ্রুপ 2। সুতরাং তোমরা একবারটি সেগুলো যদি দেখে নাও তাহলে পুরো যে কন্টেন্ট এর মধ্যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু একবার থরো রিভিশন হয়ে যাবে। এবং আজকের ক্লাসটা সেই কারণেই আমি আজকের ক্লাসটাকে একটু কোয়েশ্চেন অ্যান্সার বেসড করানোর জন্য ভেবেছি। কারণ অলরেডি ওখানে ডিটেলসে বোঝানো আছে এবং তোমরা সেটা শুনে নেবে, তোমরা সেটা পড়তে পারবে। কিন্তু কোয়েশ্চেন কীরকম আসে আর সেই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে খুব সহজেই উত্তর করতে পারবো, সেই জন্য আজকে আমরা যেটা করব, কোয়েশ্চেন বেসড টপিকগুলোকে রিভিশন করব। সুতরাং আজকের আমাদের টপিক কভারে থাকবে MCQ। আর যেহেতু তোমাদের সেমিস্টার 1-এ MCQ আসবে, তাই MCQ প্র্যাকটিস, হ্যাঁ বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও আমি সেগুলোও বলবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু MCQ প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সামারি রিভিশন করে নেব। ঠিক আছে, চলো এবার শুরু করি। দেখো, প্রথমে কিছু পয়েন্ট রয়েছে। আমি কি বললাম যে সামারি করে কিছু পয়েন্টও আমরা দেখে নেব। প্রথম যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রুপ 1-এর ক্ষেত্রে কিছু সাধারণ বিক্রিয়া যেগুলো থেকে প্রশ্ন আসে, গ্রুপ 2 থেকেও এরকম সাধারণ বিক্রিয়া আমরা দেখব। তার আগে একটা পেজ নিয়ে আমি তোমাদের বলি যে কোন কোন মৌলগুলো রয়েছে এস ব্লকের মধ্যে। দেখো, এস ব্লক যে ক্ষেত্রে আমরা দেখব যে এদের ক্ষেত্রে বহিস্তম কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS122। অর্থাৎ এখানে যখনই আমরা গ্রুপ 1 দেখব সেক্ষেত্রে NS1, অর্থাৎ ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রন এস উপকক্ষে প্রবেশ করেছে, সেই কারণেই আমরা এখানে এস ব্লক এলিমেন্ট এদেরকে বলছি। আর দেখব গ্রুপ 2 যাদের ক্ষেত্রে NS-এ দুটো ইলেকট্রন থাকবে। এই যে NS-এর কথা বলছি, এখানে এনটা কি? এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
এবার দেখো গ্রুপ 1-এ ক্ষার ধাতু, গ্রুপ 1-এর এই সমস্ত মৌলকে আমরা কি বলে থাকি? ক্ষার ধাতু। তারা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এবং এখানে গ্রুপ 2-তে আমরা দেখব ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটালস। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেখানে আমরা দেখব বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। কর্ণ সম্পর্ক কাদের মধ্যে আছে? এই প্রশ্ন কিন্তু আসে। তোমরা দেখো, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের যে কৌণিক সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে এদের কর্ণ সম্পর্ক। ঠিক আছে, এবারে আমরা কিছু পয়েন্ট দেখব, তারপর কোয়েশ্চেন অনুযায়ী সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেব। দেখো, প্রথম রয়েছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লিথিয়াম সাধারণ অক্সাইড অর্থাৎ মনোক্সাইড তৈরি করে। এই যে লিথিয়াম মনোক্সাইড। ঠিক আছে, তার মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় এই সমস্ত যে আমরা গ্রুপ 1 মৌলগুলোকে দেখছি তাদের মধ্যে লিথিয়াম সাধারণত কি তৈরি করে? মনোক্সাইড তৈরি করে, লিথিয়াম মনোক্সাইড তৈরি করে এবং সোডিয়াম পারক্সাইড তৈরি করে। এই দেখো এখানে লেখা রয়েছে সোডিয়াম পারক্সাইড। এবং বাকি যারা রয়েছে এম ফর এই মৌল অর্থাৎ মেটালগুলোকে বলা হচ্ছে, সেই এম এর জায়গায় পটাশিয়াম, রুবিডিয়াম বা সিজিয়াম হতে পারে, তারা সুপার অক্সাইড তৈরি করে থাকে। এবারে আমরা দেখব যে এই যে 3 ধরনের অক্সাইডের কথা আমরা বলছি, সাধারণত লিথিয়াম মনোক্সাইড, সোডিয়াম পারক্সাইড এবং পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সুপার অক্সাইড গঠন করে। সাধারণ অক্সাইড বা মনোক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন -2 অক্সিডেশন স্টেট দেখায়। দেখো, এই যে গ্রুপ 1 এলিমেন্টস এরা কিন্তু +1 অক্সিডেশন স্টেটে থাকে। এই যে গ্রুপ 1 এলিমেন্ট এরা কিন্তু +1 অক্সিডেশন স্টেটে থাকে, কারণ এদের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন রয়েছে। সুতরাং এরা জারণ অবস্থা কি দেখাবে? +1। তাহলে লিথিয়াম যদি +1 দেখায় এবং দুটো লিথিয়াম মানে +2, তাহলে ওভারঅল নিউট্রাল অর্থাৎ অক্সিজেন এখানে সাধারণত অক্সিজেন অক্সাইড যৌগ যেগুলো তৈরি করে সেখানে তো -2 থাকে, তো এখানেও কিন্তু অক্সিজেন -2তেই রয়েছে। যখন আমরা পারক্সাইড দেখছি, পারক্সাইড মানেই হচ্ছে ও লিঙ্কেজ, এটা O2- রয়েছে, আর ও লিঙ্কেজ এটা হচ্ছে পারক্সো লিঙ্কেজ। তো পারক্সাইড যখন তৈরি করছে তখন অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -1 এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -1/2। এটা কি করে ক্যালকুলেট করবে? যেমন ধরো KO2 পটাশিয়ামের সুপার অক্সাইড। দেখো, পটাশিয়াম কিন্তু ফিক্সড +1এই থাকবে, তাহলে তুমি এটা লেখো +1, অক্সিজেন দুটো আছে, 2 × x ধরে নাও, ওভারঅল নিউট্রাল তাই 0, তাহলে x সমান -1/2, অর্থাৎ অক্সিজেনের এখানে জারণ অবস্থা হচ্ছে -1/2। জারণ সংখ্যা যে চ্যাপ্টার রয়েছে পরে গিয়ে তোমরা সেমিস্টার 2তে পড়বে, সেখানে গিয়েও তোমরা বিভিন্ন মৌলের জারণ অবস্থা কখন কি দেখাতে পারে সেগুলো যখন দেখবে তখন এই অক্সিজেনের এই জিনিসগুলো দেখবে। সুতরাং এখন থাকতেই এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মাথায় রাখো যে অক্সিজেন সাধারণত -2 দেখায়, পারক্সাইড যৌগ সেখানে -1, যেখানে পারক্সো লিঙ্কেজ ও লিঙ্কেজ পাবে, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2 দেখিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, জলের সঙ্গে বিক্রিয়ায় MOH এই ধরনের হাইড্রক্সাইড তৈরি করে। হাইড্রক্সাইডের যে প্রকৃতি সেগুলো সব আমরা দেখব একটা চার্টের মাধ্যমে। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রাইড তৈরি করছে। এই যে হাইড্রাইডগুলো আমরা দেখছি, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, এইভাবে পরপর ডাউন দ্য গ্রুপ যত আসা হচ্ছে এই হাইড্রাইডগুলোর আয়নীয় চরিত্র কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, লিথিয়াম হাইড্রাইড থেকে এইভাবে যখন আমরা নিচের দিকে আসছি তত আয়নীয়, লিথিয়াম হাইড্রাইডের সমযোজী চরিত্র বেশি, সমযোজী প্রকৃতির হয়ে থাকে, কিন্তু ডাউন দ্য গ্রুপ যত আসা হয় তত আয়নীয় চরিত্র বৃদ্ধি পায়। তো এই পয়েন্টের উপরে প্রশ্ন আসতে পারে। হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় হ্যালাইড তৈরি করছে। তো এই সাধারণ কিছু পয়েন্ট দেখলাম, একই জিনিস এই পয়েন্টগুলোই আমরা গ্রুপ 2 থেকে দেখব এবং গ্রুপ 1-এ আরও একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে, আমরা প্রশ্নও দেখব। সেই জন্য আমি বারবার কি বলছি, প্রশ্ন অনুযায়ী আমরা সেই পয়েন্টগুলোকে আরও একবার ভালো করে রিভিশন করব। যেমন ধরো এই লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় লিথিয়াম নাইট্রাইট তৈরি করে। ঠিক আছে, তো পরে গ্রুপ 2-তে যেটা আমরা দেখছি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায়, এখানে এই যে মনোক্সাইড তৈরি করছে আর পারক্সাইডও তৈরি করে, বেরিয়াম, স্ট্রনসিয়াম।
নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এরা নাইট্রাইট তৈরি করেন, কিন্তু নাইট্রাইট গঠনের প্রবণতা ডাউন দ্য গ্রুপ কিন্তু ডিক্রিজ করে। জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রক্সাইড, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় হ্যালাইড, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এই ধরনের হাইড্রাইড তৈরি করে। এবং এক্ষেত্রেও এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এখানে ম্যাগনেসিয়াম থেকে দিয়েছে, বেরিলিয়ামের যে হাইড্রাইড হয়, এখানে যদি বেরিলিয়ামও হয় হতেই পারে, কিন্তু বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের হাইড্রাইড এরা সমযোজী প্রকৃতির হয়ে থাকে, তাই এরা BeH2 হোল N, MgH2 হোল N এইভাবে পলিমার ফর্মে এক্সিস্ট করে। আর বাকিদের হাইড্রাইডের ক্ষেত্রে আয়নীয় চরিত্র কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। এরা সমযোজী প্রকৃতির হয় আর বাকিদের ক্ষেত্রে আয়নীয় প্রকৃতির। এবং ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়ামের হাইড্রাইডের ক্ষেত্রে যত ডাউন দ্য গ্রুপ আসবো আয়নিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো এখানেও মেটালের জায়গায় যে হাইড্রক্সাইড ফর্ম করছে, এখানে বেরিলিয়ামটা লেখিনি। বেরিলিয়াম যদি হয় বেরিলিয়াম হাইড্রক্সাইড, বেরিলিয়ামের যে হাইড্রক্সাইড সেটা উভধর্মী প্রকৃতির হয়ে থাকে, সেটা উভধর্মী প্রকৃতির হয়ে থাকে। বেরিলিয়ামের অক্সাইডও উভধর্মী প্রকৃতির হয়ে থাকে। বেরিলিয়ামের অক্সাইড এবং হাইড্রক্সাইড এরা উভধর্মী প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, চলো এবার আমরা এগিয়ে যাই। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এই চার্টের মাধ্যমে আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে হাইড্রেশন মাত্রা। দেখো এই যে আয়নগুলোর ক্ষেত্রে হাইড্রেশনের যে ক্রম, এইটা যদি আমাদের জিজ্ঞেস করে, দেখো সাধারণত আয়নীয় ব্যাসার্ধের যে অর্ডার সেটা হচ্ছে ডাউন দ্য গ্রুপ, সেটা ইনক্রিজ করবে। আমরা যদি প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে কথা বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে। ঠিক আছে, আয়নীয় ব্যাসার্ধের কথা যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে আয়ন কি তৈরি হবে? +1 অক্সিডেশন স্টেটে থাকবে, অর্থাৎ লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। ডাউন দ্য গ্রুপ এই আয়নীয় ব্যাসার্ধ ইনক্রিজ করছে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস, Li প্লাস অ্যাকুয়াস, এর ক্ষেত্রে আমরা যদি আয়নীয় ব্যাসার্ধের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক উল্টো অর্ডার, এটার উল্টো অর্ডার আমরা দেখতে পাবো। অর্থাৎ হাইড্রেটেড রেডিয়াই এর কথা যদি আমাদের জিজ্ঞাসা করে, হাইড্রেটেড রেডিয়াই, হাইড্রেশনের পর আমরা দেখব যে রেডিয়াসটা দেখা যাচ্ছে আয়নিক রেডিয়াস, সেক্ষেত্রে অর্ডারটা হচ্ছে এইটা। তার মানে তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করছে দেখে নিতে হবে। হাইড্রেশন এনথালপি দিয়েও প্রশ্নটা আসতে পারে। কোনো আয়নের, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত তার হাইড্রেশনের পরিমাণ বেশি হবে। এবং হাইড্রেশন মানে সে জলে যাচ্ছে, হাইড্রেটেড হচ্ছে, হাইড্রেশনের ফলে সে যে এনার্জি রিলিজ করছে সেটাকে আমরা বলছি হাইড্রেশন এনার্জি বা এনথালপি। সুতরাং যার সাইজ যত স্মল তার হাইড্রেশন তত বেশি, হাইড্রেশনের মাত্রা তত বেশি। আর হাইড্রেশনের মাত্রা বেশি মানে তার হাইড্রেশন এনথালপি তত বেশি। আর হাইড্রেশন এনথালপি বেশি অর্থাৎ সে মোর হাইড্রেটেড হতে পারছে। সুতরাং হাইড্রেটেড রেডিয়াই, হাইড্রেশনের পরে তার যে ব্যাসার্ধ সেটা তার সব থেকে বেশি হবে। সুতরাং যেহেতু আমরা সাধারণভাবে এদের যে রেডিয়াসের অর্ডার দেখছি, সেক্ষেত্রে লিথিয়ামটা সব থেকে স্মল সাইজ ক্যাটায়ন, তাহলে আমরা এখানে লিখতে পারি লিথিয়াম প্লাস এই ক্যাটায়নের সব থেকে ক্ষুদ্র আকার, এখানে সব থেকে ক্ষুদ্র আকার, তার কারণে এর হাইড্রেশন মাত্রা বেশি, তার কারণে এর হাইড্রেশন মাত্রা বেশি। হাইড্রেশন মাত্রা বেশি, হাইড্রেশন মাত্রা দিয়ে প্রশ্ন আসতে পারে। হাইড্রেশন এনথালপি কার বেশি সেটা দিয়ে প্রশ্ন আসতে পারে। একই কনসেপ্ট, হাইড্রেশন মাত্রা বেশি মানে হাইড্রেশনের ফলে এনার্জি বেশি রিলিজ করছে, অর্থাৎ হাইড্রেশন এনথালপি বেশি, এনথালপি বেশি। তাহলে হাইড্রেশন এনথালপি যদি বেশি হয় তার মানে আফটার হাইড্রেশন হাইড্রেটেড রেডিয়াই তার বেশি হবে। সেই জন্য এর ক্ষেত্রে হাইড্রেটেড রেডিয়াই বেশি হবে। সুতরাং যখনই তোমাকে সাধারণভাবে অর্ডার দেবে, এমনি এইভাবে লিখে দিল বা গ্যাসিয়াস লিখে দিল, সেক্ষেত্রে তুমি বলবে যে আয়নীয় ব্যাসার্ধ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে।
বাট যখনই অ্যাকুয়াস দিয়ে দেবে বা হাইড্রেশনের কোনো কথা বলবে তখন কিন্তু স্মল সাইজ ক্যাটায়ন যত স্মল সাইজ হবে তার হাইড্রেশন তত বেশি। সুতরাং এর জাস্ট অপোজিট অর্ডার এখানে দেখা যাবে। তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম কনসেপ্ট ওই গ্রুপ 2 এর ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করব। তাই একসাথে আমরা এখানে দেখছি যে যত ডাউন দ্য গ্রুপ যাওয়া হচ্ছে তত হাইড্রেশন মাত্রা ইনক্রিজ করছে। এটা হাইড্রেশনের মাত্রা বলা হচ্ছে। এখান থেকে তোমাকে হাইড্রেটেড রেডিয়াইও জিজ্ঞেস করতে পারে। একই কনসেপ্ট এখানেও আমরা দেখছি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ যত আসা হচ্ছে, বেরিলিয়াম 2+, যেহেতু আমরা এখানে কি, এটা তো আমরা গ্রুপ 2 তে দেখছি। গ্রুপ 2 মানেই হচ্ছে NS2, আর এটা তো আমরা গ্রুপ 1 দেখছি। গ্রুপ 1 মানে হচ্ছে NS1, সেজন্য এখানে 2+ লিখবো। এবং যত স্মল সাইজ, সব থেকে স্মল সাইজ বেরিলিয়াম 2+, তাহলে তার হাইড্রেশন বেশি, হাইড্রেশন মাত্রা বেশি, তো হাইড্রেটেড রেডিয়াই বললেও আমরা এই অর্ডার পাবো। ঠিক আছে। হাইড্রক্সাইডের কথা যেগুলো বলা হচ্ছে, হাইড্রক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখছি, যত ডাউন দ্য গ্রুপ আসা হচ্ছে, ডাউন দ্য গ্রুপটা বোঝার চেষ্টা করো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1 এর মৌলসমূহ। তারা যখন হাইড্রক্সাইড ফর্ম করছে তাদের ক্ষারকীয়তার ক্রম ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে। কারণ মেটাল আর OH বন্ড, মেটাল এই যে ক্যাটায়নগুলো রয়েছে, পরপর ডাউন দ্য গ্রুপ এলে তাদের সাইজ কি হবে, তাদের সাইজ ইনক্রিজ করবে, তাই তো। এবং হাইড্রক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই মেটাল OH বন্ড উইক হচ্ছে এবং বন্ড সহজে ব্রেক হওয়া মানে OH- আয়ন অ্যাভেলেবেল হবে সহজে, আর তার ফলে কি হবে, ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। সুতরাং শ্রেণী বরাবর নিচের দিকে এলে, দেখো সব জিনিস মুখস্থ করতে হয় না, কনসেপ্ট দিয়ে তোমরা মাথায় রাখতে পারবে। ডাউন দ্য গ্রুপ, এদিকে যখনই আমরা এটা ডাউন দ্য গ্রুপ নিচে আসবো তত ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবারে আগে আমরা এইগুলো পয়েন্টগুলো দেখে নিই পরপর। কার্বনেটের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব, কার্বনেটের ক্ষেত্রে মেটাল কার্বন যেগুলো গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের ডাউন দ্য গ্রুপ তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ করছে এবং দ্রাব্যতাও ইনক্রিজ করছে। তাপীয় স্থায়িত্ব এবং দ্রাব্যতা গ্রুপ 1 এর ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ আমরা এলে সেটা বৃদ্ধি পাচ্ছে। গ্রুপ 1 এর সালফেটের স্থায়িত্ব এবং সালফেটের দ্রাব্যতা ডাউন দ্য গ্রুপ এলে সেটাও বৃদ্ধি পাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘনত্ব। এই পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো আবার কোয়েশ্চেনের ফর্মে আমরা অনেক জায়গাতে দেখব, তাই তখন আবার আমরা এগুলো উত্তর করার সময় আর একবার আমরা রিভিশন করে নেব। ঘনত্ব থেকে ভীষণ প্রশ্ন আসে, কারণ ঘনত্বের যে ক্রম এখানে দেখা যাচ্ছে, দেখো ঘনত্ব কি, ডেনসিটি সমান ভর বাই আয়তন। সুতরাং ডাউন দ্য গ্রুপ যত যাওয়া হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধি পাচ্ছে, তো অবভিয়াসলি ডেনসিটি বৃদ্ধি পাবে। কিন্তু একটা জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে লিথিয়াম, সোডিয়ামের পর পটাশিয়ামে যখন আসা হচ্ছে তখন পারমাণবিক আকারের একটা অনেকটা বেশি বৃদ্ধি ঘটছে, অর্থাৎ আয়তন বৃদ্ধি হচ্ছে এবং ডেনসিটি সমান ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। তাহলে ভলিউম যদি বেড়ে যায় তাহলে ডেনসিটি ডিক্রিজ করবে। তো এই জায়গায় দেখো একটা অন্যরকম ট্রেন্ড দেখা যাচ্ছে। আর যে জায়গায় একটু ব্যতিক্রমী আচরণ, ব্যতিক্রমী প্রবণতা আমরা দেখব, সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে। সুতরাং লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই পরপর বৃদ্ধি পাওয়ার মাঝখানে একটা জায়গায় আমরা দেখছি যে পটাশিয়ামের ক্ষেত্রে পারমাণবিক আয়তনের অধিক বৃদ্ধির কারণে ঘনত্ব কমে যাচ্ছে, তাই লিকে না হয়ে যায়। লিনাকে বলে আমরা মনে রাখি তো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যেটা লিকে না, এটা কিন্তু লিখে নাও, ঠিক আছে, লিকে না, অর্থাৎ লিথিয়ামের পর পটাশিয়াম, তারপর সোডিয়াম। সোডিয়াম পটাশিয়ামের মধ্যে আমরা কি দেখছি যে পটাশিয়ামের ঘনত্ব সোডিয়ামের তুলনায় কম হচ্ছে। ঠিক আছে, এইবারে এই গ্রুপ 2 তে চলে আসো। গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা কি দেখছি যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই যে গ্রুপ 2 এর মৌলগুলোর হাইড্রক্সাইড, তাদের ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ যত আসা হবে এই একইভাবে আমরা দেখব ক্ষারকীয়তা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে কার্বনেটগুলোর স্থিতিশীলতা ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করছে কিন্তু দ্রাব্যতা ডিক্রিজ করছে। দেখো বেরিলিয়াম কার্বনেট, তার থেকে পরপর যখন বেরিয়াম কার্বনেট পর্যন্ত আমরা যাচ্ছি তখন দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। সালফেটের ক্ষেত্রেও তাই, তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। এই যে বেরিলিয়াম থেকে বেরিয়ামে তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ হচ্ছে কিন্তু দ্রাব্যতা দেখো এখানে ডিক্রিজ করছে। ঠিক আছে, যেমন বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট জলে দ্রাব্য, ক্যালসিয়াম সালফেট স্বল্প দ্রাব্য, আর বাকিরা প্রায় অদ্রাব্য।
ঠিক আছে, তার মানে দ্রাব্যতা ডিক্রিজ করছে। এবং ঘনত্বের ক্ষেত্রে এখানেও আমরা যে ট্রেন্ড দেখছি মাথায় রাখতে হবে, সেখানে আমরা কি দেখছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের ক্ষেত্রে পরপর কমছে, ঘনত্ব কমছে। তারপরে দেখো বেরিয়ামের সব থেকে বেশি, আর তারপরে স্ট্রনসিয়াম। মানে পুরোটাকে যদি সাজানো হয় সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে বেরিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে আমরা দেখছি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সুতরাং এই অর্ডারটা মাথায় রাখতে হবে। এই যে চারটা, যেখানে বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একসাথে দেখলাম, আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কিছু আগের পেজে বললাম, আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব প্রশ্নের মাধ্যমে। চলো এবারে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে কোন ক্রমটি আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। ভালো করে দেখো কি বলছে, এখানে কোনো অ্যাকোয়াস কিছু লেখা নেই, শুধুমাত্র আয়নীয় ব্যাসার্ধের কথা বলছে। এবং লক্ষ্য করো লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সুতরাং গ্রুপ 1 গ্রুপ 2 মিলিয়ে দিয়েছে। এইবার তুমি ব্যাপারটাকে বোঝো, গ্রুপ 1 আর গ্রুপ 2 কাদের কাদের দিয়েছে আমরা একটু লিখি, লিথিয়াম, সোডিয়াম, আর এখানে দিয়েছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আচ্ছা এদের আলাদা আলাদা করে যদি আমরা আয়নীয় ব্যাসার্ধের ক্রম বলি, তাহলে ডাউন দ্য গ্রুপ এটা কি হয়, ইনক্রিজ, ডাউন দ্য গ্রুপ এটা কি হয়, ইনক্রিজ। ঠিক আছে, এবং এই যে পর্যায় বরাবর, এটা তো পর্যায় বরাবর আছে, এটা তো বুঝতে পারছো যে লিথিয়ামের কত, লিথিয়াম হচ্ছে 3 পরমাণু ক্রমাঙ্ক, 4 হচ্ছে বেরিলিয়ামের, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের। সুতরাং পর্যায় সারণীটাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে, তবেই কিন্তু জিনিসগুলোকে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছে, মানে এই যে আয়নীয় ব্যাসার্ধের কথা বলছে, আমরা জানি আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার পর্যায় বরাবর লেফট টু রাইট গেলে কি হয়, কম হয়ে যায়, ডাউন দ্য গ্রুপ বেড়ে যায়। তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এটা কমবে, এটা কমবে, এটা কমবে। আর এমনিতেও তুমি দেখলেই বুঝতে পারবে, ধরো আমি বলছি জিনিসগুলোকে রিলেট করো, সবই পড়ানো জিনিস। ঠিক আছে, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, তার মানে এখানে প্রোটন সংখ্যা কটা, 11টা, এখানে প্রোটন সংখ্যা কটা, 12টা, ইলেকট্রন সংখ্যা কটা, দেখো একটা ইলেকট্রন চলে গেছে, এটা 10, দুটো ইলেকট্রন চলে গেছে, এটা 10। তার মানে বুঝতে পারছো দে আর আইসো ইলেকট্রনিক, সম ইলেকট্রনীয়, ইলেকট্রন সংখ্যা সমান, আইসো ইলেকট্রনিক স্পিসিস। মনে পড়ছে, আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে আমরা কি দেখি, যে তার প্রোটন সংখ্যা কত, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ কোথায় বেশি। এবং ক্যাটায়নগুলোর ক্ষেত্রে আমরা সেখান থেকে এটা বলতে পারি যে ক্যাটায়নে যত পজিটিভ চার্জ হবে তত তার ব্যাসার্ধ, ক্যাটায়নিক রেডিয়াস বা আয়নীয় ব্যাসার্ধ ডিক্রিজ করবে। সুতরাং এখানে আমরা দেখছি যে এটা এই আইসো ইলেকট্রনিকের কনসেপ্ট দিয়েও বুঝতে পারছি, বা আমরা লেফট টু রাইট যেটাই বলো একই জিনিস, কনসেপ্টটা আগে। সুতরাং এর তুলনায় এর ক্যাটায়নিক রেডিয়াস কম হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে গ্রুপ 1 এর রেসপেক্টে গ্রুপ 2 এ আয়নীয় ব্যাসার্ধ কম হবে, গ্রুপ 1 এর বেশি হবে। তার মানে গ্রুপ 1 কে আমাদের আগে রাখতে হবে, গ্রুপ 1 কে আগে রাখতে হবে। ঠিক আছে, এইবার দেখো গ্রুপ 2 সব থেকে কম হবে, লাস্টে থাকবে। এখানে কিন্তু গ্রুপ 1 রয়েছে, ক্যান্সেল করে দাও। এখানে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, এই অর্ডার ঠিক আছে, এতে কোনো ভুল নেই। কিন্তু বেরিলিয়াম 2+, তার তুলনায় ম্যাগনেসিয়াম 2+ তো বেশি। দেখো না অর্ডার, অপশন থেকে চেক করো। আমি ধীরে ধীরে বলছি যাতে তোমরা নিজেরা বুঝে কোশ্চেনটা করতে পারো, কারণ যে কোনোভাবে যে কোনো এক্সাম্পল প্রশ্নে চলে আসতে পারে। এমসিকিউ মানেই যাই হোক টিক করে দেওয়া নয় তো, কনসেপ্ট থাকলে সঠিক হবে। তো বেরিলিয়াম 2+ এর তুলনায় ম্যাগনেসিয়াম 2+ এ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডাউন দ্য গ্রুপ। এখানে তো ডিক্রিজ বলছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গায় ভুল হয়ে গেল। এখানে তো আগেই ভুল হয়েছে, অনেকভাবে ভুল হয়েছে। প্রথমত এটা লাস্টে লিখেছে, দ্বিতীয়ত লিথিয়ামের তুলনায় সোডিয়ামের কমছে বলছে, অনেক রকমভাবে ভুল রয়েছে। আচ্ছা এইবার এইটাতে এসো, বেরিলিয়াম 2+ এর তুলনায় ম্যাগনেসিয়াম 2+ বেশি। ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় দেখো লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস সেম গ্রুপের ক্ষেত্রে আয়ন,
ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে, এখানে ডিক্রিজ বলছে, ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দাও। তাহলে তাহলে এই জায়গাতে দেখো সোডিয়াম প্লাস, দেখো প্রত্যেকটা জিনিস দেখতে হবে, শুধুমাত্র দুটোকে দেখলে হবে না। এই জায়গায় সেম আছে, এই জায়গায় এটা কারেক্ট আছে, বেরিলিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম 2+ এলে ইনক্রিজ হচ্ছে, আবার সোডিয়াম প্লাসের ম্যাগনেসিয়াম 2+এর সঙ্গে বেশি, সেও ঠিক আছে। আমাদের চারটেকে সাজাতে বলছে একসাথে, সোডিয়াম আর লিথিয়ামের মধ্যে লিথিয়াম প্লাসের তুলনায় সোডিয়াম প্লাসটা বেশি, এটাও কারেক্ট আছে, এবং ওভারঅল এই পুরো অর্ডারটাই সঠিক। তুমি বাকি কোনো অর্ডারের সঙ্গে তোমার কনসেপ্টকে ম্যাচ করাতে পারবে না। অপশন ডি হচ্ছে কারেক্ট। কি করে হলো আবার বলছি, গ্রুপ 1-এ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ হচ্ছে, এইভাবে দেখে নাও ইন্ডিভিজুয়ালি। গ্রুপ 1-এ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ, তাহলে লিথিয়াম থেকে সোডিয়ামে ইনক্রিজ। গ্রুপ 2-তে ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ, বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামে ইনক্রিজ। এবং যখনই আমরা গ্রুপ 1-এর রেসপেক্টে গ্রুপ 2-তে যাচ্ছি ডিক্রিজ, গ্রুপ 1-এর রেসপেক্টে গ্রুপ 2-তে ডিক্রিজ। ঠিক আছে, আলাদা আলাদা করে দেখলাম এবং পরপর গ্রুপগুলো দেখলাম অ্যাকর্ডিং টু পিরিয়ড। ঠিক আছে, চলো দেখো সুন্দর একটা প্রশ্ন চলে এসেছে যে ক্ষারীয় ধাতুগুলোর হাইড্রেশন এনথালপির মানের ক্রম কোনটি? হাইড্রেশন এনথালপি, আমি এক্ষুনি কি বললাম, যত ক্যাটায়নের সাইজ ছোট হবে তত তার হাইড্রেশন মাত্রা বেশি, মানে তার হাইড্রেশন এনথালপি বেশি। তাহলে তুমি বলো এখানে লিথিয়াম প্লাসের সব থেকে বেশি হবে, ক্ষারীয় ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম প্লাসের বেশি হবে, লিথিয়াম প্লাসের বেশি হবে। তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে আবার সিজিয়ামকে মাঝখানে এনে নিয়েছে, তাহলে এগুলো কোনোটাই হলো না। এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করছে হাইড্রেশন এনথালপি, কারণ ক্যাটায়নের সাইজ ইনক্রিজ করছে। যত বড় সাইজ ক্যাটায়ন তার হাইড্রেশন এনথালপি তত কম হয়ে যাবে। সুতরাং অপশন ডি এখানে কারেক্ট। দেখো কোন মৌলটির ঘনত্ব সবচেয়ে কম? ঘনত্বের অর্ডারে আমরা কি দেখলাম যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কিন্তু ডাউন দ্য গ্রুপ এলিমেন্ট। আমি পাশাপাশি লিখেছি কিন্তু এরা অ্যাকচুয়ালি কি গ্রুপ 1-এ পর পর ডাউন দ্য গ্রুপ এলিমেন্ট। আমরা এই জায়গায় একটা এক্সেপশন দেখতে পেয়েছি যে লিথিয়ামের পর সোডিয়াম থেকে পটাশিয়ামে এলে পটাশিয়ামের ঘনত্ব সোডিয়ামের তুলনায় কম হচ্ছে, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ ইনক্রিজ করছে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে লিথিয়াম অপশানে দেয়নি, সবচেয়ে কম কার? লিথিয়াম না দিলে লিথিয়ামের ঘনত্ব সব থেকে কম, ঠিক আছে, বাকি এই চারটে দিয়েছে, তার মানে এক্ষেত্রে পটাশিয়ামের সব থেকে কম হবে, অপশন বি কারেক্ট। সুতরাং প্রশ্ন মাস্ট, প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে, এবং এই চ্যাপ্টার যতবার রিভিশন করেছো খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন অবশ্যই করবে। প্রশ্ন নিজে থেকে করতে পারছো কিনা, সঠিক উত্তর আসছে কিনা সেটা দেখাটা খুব দরকার। দেখো এই চ্যাপ্টারে কোনো রকম অঙ্ক নেই, কোনো রকম ভাবার জায়গা নেই, জানতে হবে কনসেপ্ট দিয়ে জিনিসটাকে ভাবতে পারো, কিন্তু অবশ্যই সেটা কনসেপ্ট দিয়ে ভাবতে হবে যেখানে ভাবার। বাকি ডাইরেক্ট কিছু কোয়েশ্চেনও আসে যেটা জানতে হবে। তোমাকে জিজ্ঞেস করছে প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলাটা কি, তোমাকে সেটা জানতে হবে। তুমি অনেক ভেবেও সেটা উদ্ধার করতে পারবে না যদি না তুমি কোনোদিন পড়ে থাকো। সুতরাং পড়া এবং কোয়েশ্চেন অ্যাটেম্প করা, যে নিজে থেকে আমি পারছি কিনা, আমি যা পড়েছি সেটা অ্যাপ্লাই করতে পারছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? এই যে কনসেপ্ট গলনাঙ্ক দিয়ে, দেখো এই একই জিনিসের কনসেপ্ট তোমরা রাসায়নিক বন্ধনে পড়েছো, যেখানে আমরা সমযোজী চরিত্র কোভ্যালেন্ট ক্যারেক্টার, সেখান থেকে মেল্টিং পয়েন্ট কি করে বলা হয় সেগুলো দেখেছি। মনে করো একটা আমরা কি বলেছিলাম যে গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্থাৎ সমযোজী ধর্ম। সমযোজী ধর্ম যত বেশি গলনাঙ্ক তত কম। এখানে সবকটাই ক্লোরাইড রয়েছে, সুতরাং এখানে ক্যাটায়নগুলোকে Na+, Li+, K+, সিজিয়াম+। আমরা জানি ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, ক্যাটায়ন যত স্মল সাইজ হবে, ক্যাটায়ন যত স্মল সাইজ হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে, সমযোজী ধর্ম তত বেশি। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে স্মল সাইজ ক্যাটায়ন কোনটা? লিথিয়াম প্লাস। তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে এর যে করেসপন্ডিং কম্পাউন্ড এখানে দিয়েছে হ্যালাইড, ক্লোরাইড,
তার সমযোজী চরিত্র বেশি। সমযোজী চরিত্র যার বেশি, গলনাঙ্ক তার কম, গলনাঙ্ক সর্বনিম্ন বলছে। তো LiCl ইজ দ্য কারেক্ট। যে ক্যাটায়নের, আমরা ক্যাটায়ন দিয়ে যখন বলবো, ফ্যাজান্স রুল, কোনো সমযোজী চরিত্রের ক্ষেত্রে আমরা যখন সমযোজী ধর্মের যে ক্রমবিকাশের কথা বলছি, আয়নীয় যৌগের সমযোজী ধর্মের ক্রমবিকাশ, সেখানে আমরা কি দেখছি, ক্যাটায়নের সাইজ যত স্মল হবে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, তত তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। আর আমরা অ্যানায়ন দিয়ে যদি দেখি তাহলে দেখবো অ্যানায়নের সাইজ যত বেশি, চার্জ যত বেশি। এখানে অ্যানায়ন দেখার দরকার নেই, অ্যানায়ন ইজ ফিক্সড, ক্লোরাইড। ক্যাটায়নের চার্জ দিয়েও কিছু বলার নেই, কারণ চার্জ সবার +1, কারণ এরা গ্রুপ 1 এলিমেন্ট। কিন্তু সেখানে আমরা সাইজটাকে কম্পেয়ার করে দেখছি, লিথিয়াম প্লাস সব থেকে স্মল সাইজ ক্যাটায়ন। স্মল সাইজ ক্যাটায়ন মানে তার পোলারাইজিং পাওয়ার বেশি। এক্স্যাক্টলি, এগুলো তো রাসায়নিক বন্ধনের ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে। পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা যত বেশি, তার মানে সেক্ষেত্রে এই যৌগে তত বেশি সমযোজী ধর্ম, তার ক্রমবিকাশ হবে। সমযোজী চরিত্র যত বেশি, গলনাঙ্ক তত কম। এখানে সর্বনিম্ন জানতে চেয়েছে। পরের প্রশ্ন বলছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে দহন করলে মুখ্য অক্সাইড হিসেবে কি উৎপন্ন হবে? আমি প্রথমেই বললাম, গ্রুপ 1-এ লিথিয়াম সাধারণত মুখ্য অক্সাইড হিসেবে কি তৈরি হবে? লিথিয়ামের সাধারণ অক্সাইড বা মনোক্সাইড, যেটা হচ্ছে Li2O। লিথিয়ামের ক্ষেত্রে Li2O, সোডিয়ামের ক্ষেত্রে পারক্সাইড Na2O2, এবং পটাশিয়ামের ক্ষেত্রে সুপার অক্সাইড KO2। ভেরি ইম্পর্টেন্ট, দেখেছো কিভাবে প্রশ্ন আসে। Li2O, 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 Na2O2, KO2। অপশন ডি কারেক্ট। Li2O, Na2O2, KO2। অলরেডি আজকেই কিছুক্ষণ আগেই বলে দিয়েছি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, এগুলো কোনটার ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? আর একবার দেখে নেবে। বলছে, কোন লবণটি শিখা পরীক্ষায় হলুদাভ সোনালী বর্ণের শিখা উৎপন্ন করে? তো লবণ যে ক্লোরাইড সল্ট এখানে দিয়েছে, এখানে দেখো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম রয়েছে। তো আমরা একটুখানি এখানে লিখে নিই ফ্লেম টেস্টের ব্যাপারটা। শিখা পরীক্ষা যেটা বলছে না, দ্যাট ইজ ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্টের মাধ্যমে শিখার যে বর্ণগুলো দেখা যায়, তার মাধ্যমে আমরা কোন মৌল সেখানে উপস্থিত রয়েছে সেটাকে শনাক্তকরণ করতে পারি। সুতরাং এখানে আমরা দেখব যে হলুদাভ সোনালী। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি একটু লিখি, দেখো লিথিয়ামের ক্ষেত্রে না গাঢ় লাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, প্রত্যেকটার ফ্লেম টেস্টের কালারগুলো একটু দেখে নাও। ফ্লেম টেস্টের কালার দেখে নাও। লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে গাঢ় লাল, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে গোল্ডেন ইয়েলো, অর্থাৎ সোনালী হলুদ বা এই হলুদাভ সোনালী, ঠিক আছে, সোনালী হলুদ কালার। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখব? বেগুনি। রুবিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব লালচে বেগুনি। দেখো এগুলো আমি জাস্ট এমনি অন্য কালার করে দেখাচ্ছি, এক্স্যাক্ট কালার তো এখানে দেখানো যাচ্ছে না, কারণ তাহলে বোর্ডের সঙ্গে অনেক কালার মিশেও যাবে, বোঝাও যাবে না সব কালার। তো জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে লিখছি, ঠিক আছে। আর সিজিয়ামের ক্ষেত্রে নীল। কোনোটাই আমি কিন্তু এক্স্যাক্ট কালার কোনোটা দেখাইনি, জাস্ট আলাদা আলাদা কালার দেখানোর চেষ্টা করেছি। একমাত্র সোনালী হলুদটা সোডিয়ামের ক্ষেত্রে সেটা ম্যাচ করেছে। যাই হোক, ফ্লেম টেস্টের যে কালারগুলো আমরা দেখছি সেগুলোকে একটু মাথায় রাখতে হবে, ডাইরেক্ট প্রশ্ন সেখান থেকে আসছে। এখানে সোনালী হলুদের কথা বলছে বা হলুদাভ সোনালী, তাহলে সেটা কোন ক্ষেত্রে হবে? যেখানে সোডিয়াম রয়েছে, তো NaCl হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্নে চলো। বলছে 390 কেলভিন উষ্ণতায় জিপসামকে উত্তপ্ত করলে কি তৈরি হয়? চারটে অপশানে প্রথম অপশান যেটা দিয়েছে না, ক্যালসিয়াম সালফেট .2H2O, এটাই হচ্ছে জিপসাম। এটাকে যদি হিট করা হয় 390 কেলভিন টেম্পারেচার যেটা বলছে, বা তোমাকে 110 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস প্রিপারেশনের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়ায় 120 ডিগ্রির খুব বেশি যেন টেম্পারেচার ইনক্রিজ না হয়ে যায়। এবং এখান থেকে আমরা পেয়ে যাই প্লাস্টার অফ প্যারিস, যেটা হচ্ছে 2CaSO4.H2O।
এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এইটা নিয়ে নিচ্ছি এখানে 2, আর সেক্ষেত্রে এখানে দেখো দুটো ক্যালসিয়াম সালফেট হয়ে গেছে, 2 2 এ 4 অণু জল, এখানে অলরেডি 1 অণু রয়েছে, এটা কিন্তু .H2O, এটা শুধু 2CaSO4, তাহলে +3H2O, এবং এইটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস। তাহলে এইটা প্লাস্টার অফ প্যারিস, কিন্তু অপশান দেখো, অপশানে কিন্তু তোমার এইভাবে লেখা নেই, সুতরাং এইটাকেই কিভাবে লেখা যেতে পারে, এইটাকেই আমরা লিখতে পারি, এটা 2CaSO4, এটাকে CaSO4 ডট, এটা H2O, এটা যেহেতু CaSO4 করলাম তো এটা ½ H2O করে দেব, তাহলে এইভাবেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে কোন অপশান কারেক্ট হচ্ছে, CaSO4 ডট ½ H2, ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্ন জাস্ট এর সাথে রিলেট করা, ডেড বার্ন্ড প্লাস্টার, ডেড বার্ন্ড প্লাস্টার কোনটা? দেখো যখনই আমরা এই যে প্লাস্টার অফ প্যারিসটা পেলাম, এটাকে যখন আবার হিট করা হবে 200 ডিগ্রি টেম্পারেচারে, তখন আমরা কি পাবো, তখন আমরা অনার্দ্র ক্যালসিয়াম সালফেট পাবো। ডেড বার্ন্ড প্লাস্টার হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম সালফেট, যেখানে কোনো জলের অণু নেই। সুতরাং এই যে ক্যালসিয়াম সালফেট শুধু লেখা আছে CaSO4, এটাই হচ্ছে অপশন বি, যেটাকে বলা হয় ডেড বার্ন্ড প্লাস্টার, অতি দগ্ধ প্লাস্টারও বলা হয়ে থাকে, অতি দগ্ধ প্লাস্টার, ঠিক আছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো, এগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, বলছে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সবচেয়ে বেশি দ্রাব্য? দ্রাব্যতার ক্ষেত্রে আমরা দেখছি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, ডাউন দ্য গ্রুপ দ্রাব্যতা কিন্তু কমছে, ডাউন দ্য গ্রুপ দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম ভালোভাবে দ্রাব্য, ক্যালসিয়াম সালফেট কিন্তু স্বল্প দ্রাব্য, স্বল্প দ্রাব্য, এবং তারপরে কিন্তু অলমোস্ট অদ্রাব্য হয়ে যাচ্ছে। তো তাহলে বেশি দ্রাব্য এখানে বেরিলিয়াম না, এখানে ম্যাগনেসিয়াম রয়েছে, অপশন ডি কারেক্ট, দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। চলো, এই টপিকের রিলেটেড চার্ট আমি প্রথমেই দিয়ে দিয়েছি, একবার দেখে রাখবে। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম? ধাতব কার্বনেট, কার্বনেট হিসেবে আমাদের গ্রুপ 2 এলিমেন্টস দিচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতব কার্বনেট। তাহলে এখানে আমরা দেখব বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ডাউন দ্য গ্রুপ তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ করছে, থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ করছে, দ্রাব্যতা কমে যাচ্ছে, থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ করছে। চারটা একবার তোমাদেরকে আরেকবার দর্শন করিয়ে দিই। দেখো এই ছিল আমাদের সেই টেবিল, যেখানে আমরা দেখছি বেরিলিয়াম টু বেরিয়ামে দ্রাব্যতা কমছে, কার্বনেট, এখানে সালফেট, দ্রাব্যতা কমছে, তাপীয় স্থায়িত্ব কিন্তু ইনক্রিজ করছে, তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ করছে, ঠিক আছে। কিছু কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বারবার বলছি, এইগুলো এইভাবে চার্ট বানিয়ে কয়েকবার দেখলেই কিন্তু মাথায় থাকবে। তাপীয় স্থায়িত্ব ইনক্রিজ করছে ডাউন দ্য গ্রুপ, এখানে আমাদের জিজ্ঞেস করছে সবচেয়ে কম, তাহলে সব থেকে কম কার ক্ষেত্রে? বেরিলিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা দেখব, সুতরাং অপশন ডি কারেক্ট। পরের প্রশ্নে চলো, প্রদত্ত কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায়? প্রথমেই বলেছি লিথিয়াম, এখানে সোডিয়াম, এখানে বেরিলিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, কোনাকুনি অবস্থিত মৌল দুটো লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বা কৌণিক সম্পর্ক রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের সঙ্গে লিথিয়াম কৌণিক সম্পর্ক দেখায়। পরেরটা দেখো, ভালো প্রশ্ন। কেন ভালো প্রশ্ন? একই জিনিস কিন্তু এখানে গ্রুপ 1 আর গ্রুপ 2 একটু মিলিয়ে দেওয়া হয়েছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম এরা হচ্ছে তিনজনই গ্রুপ 2-তে রয়েছে, এদের যে সালফেট আর তার সাথে এখানে দিচ্ছে সোডিয়াম, অর্থাৎ এটা গ্রুপ 1 এর মৌল, তার সালফেট, এই চারজনের যে দ্রাব্যতার অর্ডার, দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি দেখছি যে গ্রুপ 2-তে দ্রাব্যতা ডাউন দ্য গ্রুপ
কমে যাচ্ছে। এক্ষুনি তো দেখলাম, সালফেটেরটাও দেখালাম, দ্রাব্যতা ডাউন দ্য গ্রুপ কমে যাচ্ছে, তার মানে বেরিয়াম সব থেকে কম হবে, বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিয়াম। আচ্ছা, সব ক্ষেত্রেই বেরিয়াম লাস্টে রয়েছে, বুঝতে পেরেছ? এবারে সোডিয়াম সালফেট, যেটা গ্রুপ 1 এর সালফেট, গ্রুপ 1 ক্ষার ধাতুর সালফেট, তার তুলনায় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেটের দ্রাব্যতা কম। সুতরাং সবার আগে কে থাকবে? গ্রুপ 1 থাকবে। তাহলে Na2SO4 কোথায় প্রথমে রয়েছে? এইখানে। তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম দ্রাব্যতা কমছে। তো গ্রুপ 1 আর গ্রুপ 2 এখানে কম্পেয়ার করতে দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্রুপ 1 এর তুলনায় গ্রুপ 2 এর দ্রাব্যতা কম হবে সালফেটের ক্ষেত্রে, তাই অপশন এ এখানে কারেক্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি বাতাসের সঙ্গে বিক্রিয়ায় লিথিয়াম উৎপন্ন করে। দেখো, বাতাসের সঙ্গে বিক্রিয়া বলছে, সুতরাং যখনই বায়ুর সঙ্গে বিক্রিয়ার কথা বলছে তো আমরা সেখানে O2N2 এই দুজনের সঙ্গে বিক্রিয়াটাই দেখে নেব। তাহলে লিথিয়াম বায়ুর সঙ্গে বিক্রিয়ায় Li2O অর্থাৎ লিথিয়ামের মনোক্সাইড তৈরি করে, লিথিয়াম মনোক্সাইড তৈরি করে, এবং নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় Li3N এখানে লিথিয়াম নাইট্রাইড তৈরি করে। মনোক্সাইডের বিক্রিয়া আমরা আজকে প্রথমে দেখে নিয়েছি, নাইট্রাইডের বিক্রিয়াটা দেখে নাও। লিথিয়াম প্লাস N2 থেকে Li3N লিথিয়াম নাইট্রাইড তৈরি করছে। ব্যালেন্স করার জন্য এখানে 6, এখানে 2 দিয়ে দিলাম, তাহলেই ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো। নাইট্রেট থেকে একটা প্রশ্ন আসে। নাইট্রেট থেকে যে প্রশ্নটা আসে, দেখো এই যে গ্রুপ 1 এলিমেন্ট, এখানে সবাই, আমি পরের পেজে লিখছি, আগে এই প্রশ্নটা কমপ্লিট করি। Li2O এবং Li3N, অপশান এ কারেক্ট। ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, MnO3 এই ধরনের নাইট্রেট তৈরি করে গ্রুপ 1 এলিমেন্ট। ঠিক আছে? এবং এরা এই সমস্ত নাইট্রেটগুলো তাপের প্রভাবে বিয়োজিত হয়ে MnO2 প্লাস O2 তৈরি করে। ব্যালেন্স করার জন্য এখানে 2 বসাই, এখানেও 2 বসাই, 2 2 4 5 6, এখানেও 6টা অক্সিজেন ব্যালেন্স হয়েছে। তার মানে গ্রুপ 1 এর নাইট্রেটগুলো বিয়োজিত হয়ে তাপে নাইট্রাইট এবং অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে বারবার প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে যে লিথিয়ামের নাইট্রেট তাপের বিয়োজনের ফলে লিথিয়ামের মনোক্সাইড প্লাস NO2 প্লাস O2 তৈরি করে। বাকিরা কিন্তু এই অনুযায়ী হয়। তাই তোমাকে যদি বলা হয় NaNO3 আর LiNO3 একই গ্রুপের এলিমেন্ট, তাদেরই নাইট্রেট, সুতরাং দুজনেই কি MnO2 টাইপ নাইট্রাইট তৈরি করবে? না, লিথিয়াম নাইট্রেটের ক্ষেত্রে লিথিয়ামের মনোক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। আর NaNO3 এর ক্ষেত্রে নর্মালি যেরকমটা আমরা সোডিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন পাচ্ছি। এখানে ব্যালেন্স করে দাও, এখানে ব্যালেন্স করতে এখানে 4 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও। অক্সিজেন দেখো 3 4 12, এখানে 2 2 4, আর আচ্ছা এখানে 4 করতে হবে, 4 2 8 9 10 11 12। তো ব্যালেন্স তো তোমরা করে নিতে পারবে, কারণ তোমাদের কোথাও লিখতেও দেবে না, কিন্তু কি তৈরি হচ্ছে সেটা মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এই দুটো তৈরি হচ্ছে, আর এখানে অ্যাকর্ডিং টু নর্মাল রিয়াকশন বাকিদের ক্ষেত্রে যা হয় সেটা ঘটছে, এইটার ক্ষেত্রে মাথায় রাখ। ঠিক আছে? তো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে ধাতব হাইড্রাইডগুলো আয়নীয় সমযোজী অথবা আণবিক প্রকৃতির হয়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যৌগগুলোকে আয়নীয় চরিত্রের ঊর্ধ্বক্রমে সাজাও। আমি এটাও বলেছি, প্রশ্ন ঠিক দেখো, যা যা বলছি সেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গা থেকেই বারবার আসে প্রশ্ন। এইভাবেই তোমাদের প্রশ্নের মাধ্যমেও চ্যাপ্টারটা তোমরা তৈরি করবে, কিন্তু অবশ্যই একবার রিভিশন করার পরে প্রশ্নটা করলে নিজেরা করতে পারবে এবং সুবিধা হবে। দেখো, ডাউন দ্য গ্রুপ আমরা কি বলছি? আয়নীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে। লিথিয়াম হাইড্রাইড থেকে আমরা যখন যাচ্ছি, লিথিয়াম হাইড্রাইড তো সমযোজী প্রকৃতি, তাহলে ডাউন দ্য গ্রুপ আয়নীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে, মানে লিথিয়াম সব থেকে কম হবে, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অপশন বি কারেক্ট হয়ে গেল। পরের প্রশ্ন বলছে ক্ষার ধাতুগুলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। নিম্নলিখিত কোন ক্ষার ধাতুটি পারিপার্শ্বিক তাপমাত্রা 30 ডিগ্রি করলে গলে যেতে পারে? ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ডাউন দ্য গ্রুপ যত আসা হচ্ছে এদের গলনাঙ্ক কমছে, এবং সিজিয়ামের ক্ষেত্রে সেটা এই 302 কেলভিনে যদি বলা হয়, আর 30 ডিগ্রি মানে বুঝতেই পারছো 273 যোগ করো, 30 ডিগ্রি মানে কত হচ্ছে, 30 ডিগ্রি মানে 303 কেলভিন হয়ে যাচ্ছে এই যে। সুতরাং বুঝতেই পারছো যে 30 ডিগ্রির কাছাকাছি পারিপার্শ্বিক টেম্পারেচার এলে কোনটি গলে যেতে পারে, দ্যাট ইজ সিজিয়াম। ঠিক আছে, পরের প্রশ্ন একই রকমের কনসেপ্ট। আচ্ছা, ক্যালসিয়াম, বেরিলিয়াম, বেরিয়ামের যে হাইড্রাইড তাদের আয়নীয় ধর্মের সঠিক ক্রম। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ছোট্ট কথা লিখে নাও। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়ে থাকে, হাইড্রোলিথ বলা হয়ে থাকে। এবার আয়নীয় চরিত্র আমি আগেই বললাম, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের হাইড্রাইড সমযোজী প্রকৃতির পলিমার ফর্মে থাকে, বাকিদের ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ হাইড্রাইডের আয়নীয় চরিত্র বৃদ্ধি পাবে। তাহলে এখানে বেরিলিয়ামকেও আমাদের কোয়েশ্চেনে দিয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম সবটা না লিখে যারা আছে তাদেরকে লিখছি, ক্যালসিয়াম লাস্টে থাকবে, বেরিয়াম হাইড্রাইড, এটা তো সমযোজী প্রকৃতির, দিস ইজ কোভ্যালেন্ট নেচার। কিন্তু আয়নীয় চরিত্র তার মানে কি, ডাউন দ্য গ্রুপ আয়নিক ক্যারেক্টার বৃদ্ধি পাচ্ছে। তাহলে সব থেকে বেশি কার, BaH2 সব থেকে বেশি, তারপরে ক্যালসিয়াম, সব থেকে কম বেরিলিয়ামের হাইড্রাইড। তো অপশন সি কারেক্ট। এখানে বলছে জলে দ্রাব্যতার বিচারে কোন ক্রমসজ্জাটি সঠিক। দ্রাব্যটা এখানে গ্রুপ 2 মৌলদের সালফেট দেওয়ার রয়েছে, দ্রাব্যতা ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে। তাহলে আমরা দেখব বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, অপশন বি কারেক্ট। ডিক্রিজ করছে, এই যে ডিক্রিজ করছে। পরের প্রশ্ন দেখো, বলছে বুনসেন বার্নার সহযোগে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের লবণের শিখা পরীক্ষায় শিখার বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট লবণগুলির সঠিক সামঞ্জস্য প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্ণয় করো। তো এখানে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখব, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়ামের ক্ষেত্রে তাদের ফ্লেম টেস্টের কালার কি হচ্ছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্রিক রেড কালার, ইটের মতো লাল রং, তাহলে 1P এই দুটো অপশনে রয়েছে, বাকিগুলোকে ক্যান্সেল করে দাও। স্ট্রনসিয়াম হচ্ছে গাঢ় লাল, যেটা হচ্ছে ক্রিমসন রেড কালার, এটা ব্রিক রেড, এটা ক্রিমসন রেড। স্ট্রনসিয়াম 2R, এটা 2Q দিয়েছে, 2R, অপশন এ কারেক্ট। বেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে গ্রিন অ্যাপেল কালার, ঠিক আছে, আপেলের মতো সবুজ, কচি আপেলের মতো সবুজ, অ্যাপেল গ্রিন কালার। তো এটা হচ্ছে CQ, 3Q, অপশন এ কারেক্ট। এবং প্রশ্নের মাধ্যমে দেখো এর ফ্লেম টেস্টের কালারগুলো আমরা রিভিশন করে নিলাম। চলো পরেরটায় চলো। পরের প্রশ্নে বলছে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, BeCl2 কোন ভৌত অবস্থায় এই রূপে অবস্থান করে। এটা পলিমার ফর্ম, এই যে ফর্মটা দেওয়া আছে এটা হচ্ছে পলিমার ফর্ম, যেখানে BeCl2n হিসেবে থাকে এবং সেটা কঠিন অবস্থায় পলিমার ফর্মে এক্সিস্ট করে। বাষ্পীয় অবস্থায় ডাইমার ও মোনোমার হিসেবে থাকে, বাষ্পীয় অবস্থায় মোনোমার হিসেবে এবং ডাইমার হিসেবে থাকে, মোনোমার যখন থাকে BeCl2, ডাইমার যখন থাকে BeCl2(2). এটাকেও যদি আরো স্পেসিফিক করে বলা হয় তাহলে টেম্পারেচার যখন 1200 কেলভিনের কাছাকাছি, হাই টেম্পারেচার, তখন এটা মোনোমার হিসেবে থাকে, যেটা হচ্ছে BeCl2। যখন বাষ্পীয় অবস্থা তখন আমরা দেখছি BeCl2(2), ডাইমার হিসেবে থাকে, আর কঠিন অবস্থায় BeCl2(n), পলিমার হিসেবে থাকে। তাহলে আমাদেরকে এই যে ফর্মটা পলিমার ফর্ম দিয়েছে, BeCl2(n), হাই টেম্পারেচারে মোনোমার, বাষ্পীয় অবস্থা দুটো একসাথে লেখা হয়, আমি স্পেসিফিক্যালি বলেও দিলাম, বাষ্পীয় অবস্থায় ডাইমার, এবং পলিমারটা যখন বলছে সেটা কোন ভৌত অবস্থায়, সেটা হচ্ছে কঠিন অবস্থায়। তাহলে অপশন সি কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলো, একটি হাইড্রেটেড যৌগকে
উত্তপ্ত করলে মনোহাইড্রেট যৌগ ওয়াই পাওয়া যায়। এক্সকে উত্তপ্ত করে মনোহাইড্রেট যৌগ ওয়াই পাওয়া যায়। 373 কেলভিন উষ্ণতার ঊর্ধ্বে ওয়াইকে উত্তপ্ত করলে অনার্দ্র সাদা পাউডার উৎপন্ন হয়। এক্স ও ওয়াই হলো যথাক্রমে, অপশান দেখো, বেকিং সোডা, ওয়াশিং সোডা, সোডা অ্যাশ, ডেড বার্ন প্লাস্টার, এগুলো দেওয়া আছে। দেখো ওয়াশিং সোডা, কাপড় কাচা সোডা, যেটা হচ্ছে Na2CO3.10H2O, ঠিক আছে, এটা হচ্ছে ডেকাহাইড্রেট। ডেকাহাইড্রেট কারণ এখানে 10 অণু জল রয়েছে। এখানে যখন আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছি তখন এখান থেকে না Na2CO3.H2O প্লাস 9 অণু জল বেরিয়ে গেল। তার মানে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, যেটা 1 অণু জল আছে, অর্থাৎ এটা মনোহাইড্রেট তৈরি হলো। এটা ওয়াশিং সোডার একটা বিক্রিয়া, ইম্পর্টেন্ট রিয়াকশন, যেখান থেকে প্রশ্ন এসে, বুঝতে পারলে? ওয়াশিং সোডা যেখানে 10 অণু জল আছে, হিট করার পরে আমরা কি পেলাম? Na2CO3.H2O, অর্থাৎ মনোহাইড্রেট। এটাকে আবার হিট করা হচ্ছে, এটাকে আবার হিট করা হচ্ছে গ্রেটার দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই যে 373 কেলভিন টেম্পারেচারের ঊর্ধ্বে। তখন এখান থেকে অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট তৈরি হয়। অ্যানহাইড্রাস সোডিয়াম কার্বনেট যদি তৈরি হয় তাহলে এইটাকে Na2CO3, যেখানে কোনো জলের অণু নেই, অনার্দ্র, এটাকে বলা হয়ে থাকে সোডা অ্যাশ। সোডা অ্যাশ, ঠিক আছে, বা সোডা ভস্ম বলা হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে ওয়াশিং সোডা, এটা হচ্ছে সোডা অ্যাশ। ওয়াশিং সোডা এবং সোডা অ্যাশ, কারণ এটা অনার্দ্র সাদা পাউডার, এটা অনার্দ্র যেটা বলছে সেটা হচ্ছে সোডা অ্যাশ, সোডা ভস্ম। আর ওয়াই হচ্ছে মনোহাইড্রেট, এইটা। আর এক্স কোনটা? এক্স ও ওয়াই। আচ্ছা 1 মিনিট, এখানে মনোহাইড্রেট, এখানে ওয়াই বলেছে, অথচ অপশানে কিন্তু সেটা কোথাও দেওয়া নেই। ওয়াশিং সোডা তো এক্স হবেই, সুতরাং এই অপশান দুটো আগে ক্যান্সেল করো। এবং ডেড বার্ন প্লাস্টার এখানে নয়, ডেড বার্ন প্লাস্টার ক্যালসিয়াম সালফেটে থাকে, সুতরাং প্রশ্নটা একটুখানি কারেকশন হবে। প্রশ্নতে এইটা লিখতে হবে যে এক্স হচ্ছে এই ওয়াশিং সোডা, এবং তার সাথে এই যে অনার্দ্র সাদা পাউডার, এটাকে তুমি জেড করো, এবং এইখানে এটাকে জেড করতে হবে। এইভাবে প্রশ্নটা ফ্রেম করতে হবে, আদারওয়াইজ অপশানে মিলবে না, ঠিক আছে? কোথাও তো মনোহাইড্রেট কোথাও লেখা নেই। অনার্দ্র যে সোডিয়াম কার্বনেট সেটাকে সোডা ভস্ম বলে, ঠিক আছে? অপশন বি কারেক্ট। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলছে সোডিয়াম পাম্প প্রাণীদের শরীরের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, জৈবিক ক্রিয়াকার্যে কোথায় কোন আয়ন লাগছে সেই রিলেটেড প্রশ্ন এখানে করছে। এই পাম্পে Na+ আয়ন ছাড়া আর কোনটা লাগে? এটা সবাই জানে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সুতরাং এখানে Na+ আয়ন ছাড়া পটাশিয়াম প্লাস K+ প্রয়োজন হয়। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত সালফেট লবণগুলির মধ্যে কোনটির হাইড্রেশন এনথালপির মান ল্যাটিস এনথালপির মান অপেক্ষা বেশি? দেখো হাইড্রেশন এনথালপি যদি ল্যাটিস এনথালপি তুলনায় বেশি হয় তাহলে তার জলে দ্রাব্যতা বেশি হয়, মানে তার জলে সে ভালোভাবে দ্রবীভূত হয়ে যাবে, কারণ হাইড্রেশন এনথালপি বেশি। এবং গ্রুপ 2 এর যে মৌলগুলোর সালফেট আমরা দেখেছি, ডাউন দ্য গ্রুপ দ্রাব্যতা কমে যাচ্ছে। ভালোভাবে দ্রাব্য বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের সালফেট, যেখানে এইখানে রয়েছে বেরিলিয়ামের সালফেট, তো অবশ্যই এর ক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান বেশি। দ্রাব্যতা থেকে রিলেট করে উত্তর হয়ে যাবে অপশন বি। দ্যাটস ওয়াই কনসেপ্ট ইম্পর্টেন্ট। তোমাকে দ্রাব্যতা নিয়ে বলেনি, তোমাকে বলছে হাইড্রেশন এনথালপির মান বেশি কোথায়, যে দ্রবীভূত হচ্ছে সহজে, তো সেখানে অপশন অনুযায়ী বেরিলিয়াম সালফেট। আবার একটা এই ধরনের প্রশ্ন, যেটা বায়োলজিক্যাল যে জৈবিক ক্রিয়াকলাপ, সেখান থেকে এটিপি থেকে ফসফেট স্থানান্তরে ব্যবহৃত উৎসেচকের কোফ্যাক্টর হিসেবে কোনটি থাকে? এটিপি থেকে ফসফেট স্থানান্তরণের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ উপস্থিত থাকে কোফ্যাক্টর হিসেবে, ঠিক আছে? তো এখানে ম্যাগনেসিয়াম হবে, অপশন বি। পরের প্রশ্ন বলছে কলিচুনের জলীয় প্রলম্বনকে কি বলা হয়? দেখো কলিচুন যেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড সামান্য জলেতে যখন থাকে তখন স্বচ্ছ যে লঘু যে জলীয় দ্রবণ, স্বচ্ছ যেটাকে চুন জল বলা হয়, লাইম ওয়াটার বলা হয়, কিন্তু এই জলীয় প্রলম্বনের কথা বলছে, অর্থাৎ যখনই অনেকটা পরিমাণ জলেতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত করা হচ্ছে সেক্ষেত্রে
ওই সাদা মানে সাদা রঙের একটা দুধের মতো একটা প্রলম্বন তৈরি হয়, সাসপেনশন তৈরি, যেটাকে বলা হয় মিল্ক অফ লাইম, যেটাকে বলা হয় মিল্ক অফ লাইম। তাহলে সেই যে জলীয় প্রলম্বনের কথা বলছে সেটা হচ্ছে কোনটা? কুইক লাইম নয়, কুইক লাইম হচ্ছে পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড। তো মিল্ক অফ লাইম জলীয় প্রলম্বন হচ্ছে এইটা, ঠিক আছে? জলীয় প্রলম্বন হচ্ছে অপশন সি। এবার এই জায়গা থেকে আরো কিছু পয়েন্ট যেগুলো অলরেডি তোমরা বহু জায়গায় আগেও পড়েছো, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পলি চুনের যে ওই স্বচ্ছ যে দ্রবণ, জলীয় দ্রবণ, সেখানে যখনই কার্বন ডাই অক্সাইড চালনা করা হচ্ছে তখন সেখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, যেটার অধক্ষেপ পড়ছে, সেই জন্য সেখানে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2O, ঠিক আছে? আবার আবার যখন এই যে ক্যালসিয়াম কার্বনেট আর H2O এটা তৈরি হলো, এখানে যদি আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়, তাই ঘোলাটে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। ব্যালেন্সটা একবার দেখে নাও, হাইড্রোজেন 2, অক্সিজেন হচ্ছে 3, 4, 5, 6, 3, 2, 6, ঠিক আছে? তো এটা হচ্ছে দ্রাব্য। এইগুলো থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন হোক বা রিয়াকশন বেসড কোয়েশ্চেন হোক, এমসিকিউ সুতরাং আসতে পারে, ইম্পর্টেন্ট জায়গা। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা আমরা পড়লাম Na2CO3.10H2O হচ্ছে ওয়াশিং সোডা, অপশন ডি। সোনালী শিখা সৃষ্টি করে কে? সোডিয়াম। পটাশিয়াম তো আমরা বেগুনি দেখেছি, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, বেরিয়াম আমরা কি দেখলাম? গ্রিন অ্যাপেল কালার। নিচের কোন পদ্ধতিতে NaOH প্রস্তুত হয়? দেখো, কাস্টনার কেলনার সেল তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুতি হয়, সেই পদ্ধতির নাম। সলভে পদ্ধতিতে কোনটা তৈরি হয়? সলভে পদ্ধতিতে ওয়াশিং সোডা প্রিপারেশন করা হয়, কাপড় কাচা সোডা। আর কাস্টনার কেলনার সেল যেটার মাধ্যমে সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত করা হয়। এইবারে আরো কিছু কথা আমি বলবো। প্রশ্ন আমাদের হলো প্র্যাকটিস, প্রশ্নের মাধ্যমে বহু ইম্পর্টেন্ট জায়গা আমরা করলাম। প্রথমেই একটা কথা বলেছিলাম যে এই চ্যাপ্টার একটু অন্যরকমভাবে এটাকে তৈরি করব, কারণ সবারই বক্তব্য এক, পড়ছি ম্যাম ভুলে যাচ্ছি, এত রিয়াকশন কি করে করব। সেই জন্যই তোমাদের যেটা বলবো যে অভিযান বাংলা এর আগে যে ব্যাচটি ছিল, এটা তো 2.0, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ফুল রিভিশন। সেখান থেকে তোমরা দুটো লেকচারে এস ব্লককে তৈরি করে নিতে পারবে, এবং তার সাথে আজকের যে ক্লাস, এই যে অভিযান 2.0তে যে ক্লাসটি রয়েছে, দাঁড়াও একটা মিনিট, 2.0তে আজকে যে ক্লাসটা আমি দিলাম সেখান থেকে কনসেপ্ট আরও একবার, তার সাথে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? এবং তারপরে আরও কিছু প্রশ্ন নিজেরা করার চেষ্টা করো। আমি আশা করি এইগুলো করার পরে তোমরা নিজে থেকে এই প্রশ্নগুলো করতে পারবে। আর এই চ্যাপ্টারে কিছু ইনফরমেশন বেসড ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, যেগুলো আমরা দেখলাম। সুতরাং পড়তে হবে, আর যে জায়গায় কনসেপ্টের দরকার সব জায়গায় তুমি মুখস্থ করবে কেন? প্রয়োজন নেই তো, কনসেপ্ট দিয়ে মনে রাখবে। আর যেটা এমনি ইনফরমেশন বেসড, সেটার জন্য তুমি পড়ে রাখলেই দেখবে মনে থাকবে, আর তার সাথে প্র্যাকটিসটা করে নেবে, ঠিক আছে? চলো, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।